হ্যালো, বাগনাবাড়ি স্কুলের ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ক্লাসে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে তোমাদের ডিএনএর গঠন নিয়ে আলোচনা করব। ডিএনএর গঠনে আগের দিন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্রোমোজোমের গঠন এবং ক্রোমোজোমের রাসায়নিক উপাদান এসব নিয়ে। আজকের আমরা ডিএনএর গঠন নিয়ে আলোচনা করছি। ডিএনএর গঠনের তোমাদের জানতে হবে এর ডবল হেলিক্স স্ট্রাকচার। ওয়াটসন ক্রিক যখন প্রথম ডিএনএর গঠন নিয়ে আলোচনা করেন, উনি যে মডেলটি উপস্থাপন করেন যে ডবল হেলিক্স ডিএনএর মানে দ্বিতন্ত্রী ডিএনএর গঠন। একটা তন্ত্রী আমরা এখানে দেখতে পাচ্ছি 3' to 5', একটা হচ্ছে 5' to 3'। এই দুটো তন্ত্রী এরা পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ধন সাহায্যে পরস্পরের মধ্যে পেঁচিয়ে থাকে। এই গঠনগত বৈশিষ্ট্যে আমরা কতগুলি জিনিস লক্ষ্য করব। প্রথম কথা হচ্ছে এই যে দ্বিতন্ত্রী, এই একটা তন্ত্রী, এই একটা তন্ত্রী, এই তন্ত্রী কী নিয়ে তৈরি হয়? এই তন্ত্রী মূলত তৈরি হয় পিউরিন এবং পিরিমিডিন। অ্যাডিনিন গুয়ানিন হচ্ছে পিউরিন, সাইটোসিন থাইমিন হচ্ছে পিরিমিডিন। এরা হচ্ছে নাইট্রোজেন ক্ষার, নাইট্রোজেন বেস বলা হয়। এই পিউরিন এবং পিরিমিডিন এরা পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সাহায্যে যুক্ত থাকে। এই হাইড্রোজেন বন্ধন এখানে বিভিন্ন নিউক্লিওটাইডগুলো পরস্পর ফসফোডাইএস্টার বন্ধনীর সাহায্যে যুক্ত হয়ে একটা লম্বা তন্ত্রী তৈরি করে। তাহলে এই ডিএনএ এই তন্ত্রী মূলত নিউক্লিওটাইড সিকোয়েন্স। এই নিউক্লিওটাইড সিকোয়েন্স এক একটা প্রজাতির, এক একটা জীবের, এক একটা প্রাণীর, এক একটা প্রজাতির প্রত্যেকটা ভ্যারাইটির ক্ষেত্রে এক এক রকম তার কম্বিনেশন থাকে। এ টি জি সি এরকম হ্যাপাজাটলি এরকম নির্দিষ্ট একটা সিকোয়েন্সে সাজানো থাকে, নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে নির্দিষ্ট সিকোয়েন্সে সাজানো থাকে। এই নিউক্লিওটাইড সজ্জা মূলত কীরকম একটু লক্ষ্য করে দেখো। এখানে দেখা যাচ্ছে পেন্টোজ শর্করা, রাইবোজ শর্করা যেটাকে আমরা বলি। ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ শর্করা, এর সঙ্গে যুক্ত থাকে যে কোনো পিউরিন বা পিরিমিডিন বেস। ধরো এটা অ্যাডেনিন আমি এঁকেছি। এই অ্যাডেনিন সঙ্গে রাইবোজ শর্করা মানে পেন্টোজ শর্করা, ডিঅক্সি রাইবোজ শর্করা, এর সঙ্গে ফসফেট মূলক যুক্ত আছে। তার মানে নাইট্রোজেন বেস সুগার মানে পেন্টোজ শর্করা এবং ফসফেট নিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড আমরা কী লিখছি? নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড পরস্পর নিজেদের মধ্যে ফসফোডাইএস্টার বন্ধনীর মাধ্যমে এরকমভাবে যুক্ত হয়। মানে এক একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এই এটা নাইট্রোজেন বেস, এটা সুগার, এটা ফসফেট, নাইট্রোজেন বেস সুগার ফসফেট। তাহলে এই একটা নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড পরবর্তী ফসফোডাইএস্টার বন্ধনীর মাধ্যমে আবার এইভাবে যুক্ত থাকে। তার মানে এই একটা নিউক্লিওটাইড, আর একটা নিউক্লিওটাইড, আর একটা নিউক্লিওটাইড, এইভাবে পরস্পর নিউক্লিওটাইডগুলো ফসফোডাইএস্টার বন্ধনীর মাধ্যমে একটা তন্ত্রী তৈরি করে। এই তন্ত্রীর পরিপূরক বেস নিয়ে
অপর তন্ত্রী তৈরি হয়। পরিপূরক বেস মানে কি, ধরো এখানে আমি অ্যাডেনিন একটা নিউক্লিওটাইড আছে, অ্যাডেনিন নাইট্রোজেন বেস নিয়ে তৈরি নিউক্লিওটাইড অ্যাডেনিন আছে। এই অ্যাডেনিনের পরিপূরক বেস কী হবে, থাইমিন। তাহলে এখানে থাইমিনের নিউক্লিওটাইড থাকতে হবে। তাহলে অ্যাডেনিন তার পরিপূরক বেস নাইট্রোজেন বেস থাইমিন, এই থাইমিন নিয়ে এখানে দ্বিবন্ধনী হাইড্রোজেন বন্ধনীর সাহায্যে, দুটো হাইড্রোজেন বন্ধনীর সাহায্যে এরা পরস্পর যুক্ত হয়। তাহলে এখানেও নিউক্লিওটাইড, এখানেও নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড এরা পরস্পরের পরিপূরক। যদি এখানে জি থাকে তাহলে এখানে সি হবে, জি সি, এরা ট্রিপল বন্ধনী, তিনটে হাইড্রোজেন বন্ধনীর সাহায্যে পরস্পর যুক্ত থাকে। এইভাবে নিউক্লিওটাইড সজ্জা, পরিপূরক নিউক্লিওটাইড সজ্জার মাধ্যমে এই দুটো তন্ত্রী গঠিত হয়। আর একটা বৈশিষ্ট্য কি, এই যে সম্পূর্ণ একটা 180 ডিগ্রি সম্পূর্ণ একটা টান, এই সম্পূর্ণ টানের মধ্যে 10খানা এই পেয়ার থাকে, মানে এই নিউক্লিওটাইড সজ্জার পেয়ার থাকে, জোড়া থাকে 10টা, মানে সিঁড়ির ধাপের মতো 10টা থাকে। সম্পূর্ণ একটা কমপ্লিট টান এই যেরকম। এর দৈর্ঘ্য মাপা যায় 34 অ্যামস্ট্রং। একটা কমপ্লিট এই টানের মাপ হচ্ছে 34 অ্যামস্ট্রং। আর এই 34 অ্যামস্ট্রংয়ের মধ্যে আমরা কি পাই, 10টা জোড় পাই, নিউক্লিওটাইড যে সিঁড়ির ধাপের মতো এবং স্টেপ 10টা পাই। তাহলে প্রত্যেকটা ধাপের মধ্যে তাহলে গ্যাপ কত হবে, যদি পুরোটা যদি 34 হয় তাহলে এক একটা ধাপের মধ্যে গ্যাপ কত হবে, 10 দিয়ে ভাগ করে দাও, 3.4 অ্যামস্ট্রং। এক একটা নিউক্লিওটাইড জোড়ের ডিফারেন্স গ্যাপের মধ্যে হচ্ছে 34 অ্যামস্ট্রং। আরেকটা বৈশিষ্ট্য কি, এই যে দ্বিতন্ত্রী যে কয়েলিং প্যাচ, এদের বের এই যে ব্যাসটা, এই ব্যাসটার মাপ হচ্ছে 20 অ্যামস্ট্রং, 20 অ্যামস্ট্রং এই ব্যাসটার মাপ। এরা হাইড্রোজেন বন্ধনীর সাহায্যে পরস্পর যুক্ত থাকে। এই একটা নির্দিষ্ট টেম্পারেচারের উপরে যদি আমরা এটাকে হিট দিই তাহলে এই হাইড্রোজেন বন্ধনীগুলি খুলে যায় এবং দুটো তন্ত্রী পরস্পর সেপারেট হয়ে যায়। কখন হয়, যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ রেপ্লিকেশনের সময়, ডিএনএ প্রতিলিপিকরণের সময় এটা হয়। তো সেটা অন্য আলোচনা, আমরা আপাতত ডিএনএর গঠন নিয়ে আলোচনা করি। এই হচ্ছে নিউক্লিওটাইড সজ্জা। এই প্রসঙ্গে আমি একটা কথা তোমাদের মনে করিয়ে দিই যে নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের মধ্যে পার্থক্য কী। নিউক্লিওটাইড হচ্ছে সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট, এই তিনটে নিয়ে হচ্ছে নিউক্লিওটাইড। আর নিউক্লিওসাইড হচ্ছে কি, সুগার, নাইট্রোজেন বেস, সেখানে কোনো ফসফেট থাকবে না, সেখানে কোনো ফসফেট থাকবে না। নিউক্লিওসাইডের ক্ষেত্রে হচ্ছে সুগার এবং নাইট্রোজেন বেস, এটা নিয়ে হচ্ছে নিউক্লিওসাইড, এটা নিয়ে হচ্ছে নিউক্লিওসাইড। শুধু নাইট্রোজেন বেস এবং সুগার নিয়ে হচ্ছে নিউক্লিওসাইড। সাইড টাইড হলে নাইট্রোজেন বেস, সুগার, ফসফেট নিয়ে হচ্ছে নিউক্লিওটাইড। এটা সবসময় খেয়াল রাখবে। এই হচ্ছে একটা ডিএনএর স্ট্রাকচার। আমরা ডিএনএ স্ট্রাকচারের মধ্যে আরও কতগুলি পয়েন্ট আমরা আলোচনা করতে পারি, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, তারপরে আমরা বলতে পারি এগুলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ঠিক আছে। আরএনএর ক্ষেত্রে হলে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এটা আমরা জানি, আগেও পড়েছি নিচু ক্লাসে, আবার এখনও বলে যাচ্ছি। আরএনএর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এইগুলি হচ্ছে মূলত এর গঠনগত বৈশিষ্ট্য। আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম ক্রোমোজোমের গঠনে আমরা সেই বিভিন্ন প্রোটিন পাই, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, সেগুলো আগের দিন আলোচনা করেছি। আজকের আর এটা নিয়ে সেরকম আলোচনা করছি না। তাহলে ডিএনএর গঠন স্ট্রাকচারটা একটু ভালো করে পড়ো, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন থাকে। এরপরে আমরা চলে যাব পরবর্তী আলোচনায়, কোষ বিভাজন। কোষ বিভাজনে আমরা প্রথমেই চলে যাব কোষ বিভাজনের সংজ্ঞা। কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি? আমরা যারা জেনেছি যে কোষ বিভাজন কি, কাকে বলে, কোষ বিভাজনের সংজ্ঞা আমরা প্রথমেই বলে নেব যে কোষ
আমাদের জীবদেহ তৈরি হয় কোষ নিয়ে। কতগুলি কোষ নিয়ে তৈরি হয়? কলা। তাহলে জীবদেহ তৈরি হয় কোষ নিয়ে, তাহলে সেই কোষ, একটা কোষ থেকে আরেকটা কোষ বিভাজিত হবে, এটাই স্বাভাবিক। তাহলে কোষ বিভাজন কাকে বলে? একটা কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে। তাহলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস প্রথমে বিভাজিত হয়ে অপত্য নিউক্লিয়াস গঠন করে, সাইটোপ্লাজম পরে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলি ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলি সাইটোকাইনেসিস। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আমরা প্রথমেই চলে যাই কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য। সংজ্ঞার পরে আমরা কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য নিয়ে আলোচনা করব। কোষ বিভাজন গুরুত্ব বা তাৎপর্য বলতে আমরা কি বুঝি? প্রথমে দেখো, একটা কোষ থেকে দুটো কোষ, দুটো কোষ থেকে চারটে কোষ, এইভাবে অগণিত আকারে কোষ বিভাজন হয়ে জীবদেহের বৃদ্ধি, জীবদেহের ক্ষতস্থান পূরণ, জীবদেহের জনন, জীবদেহের পরিস্ফুটন, প্রত্যেকটা কাজে কোষ বিভাজন ছাড়া হয় না। তাহলে কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ তাৎপর্য বৃদ্ধি। একটা জীবদেহ, আজকের একটা অঙ্কুরিত বীজ, একটা অঙ্কুরিত বীজ চারা গাছ পরিণত হলো। তাহলে আজকের একটা অঙ্কুরিত বীজ, ছোলা অঙ্কুরোদ্গম হলো, সজীব কোষ, কিছুদিন পর ওটা আস্তে আস্তে চারা গাছে রূপ নেবে। তার মানে যে ছোলা গাছ আজকের আমরা ফলন পাচ্ছি, এটা গাছ পাচ্ছি, সেটা একটা বীজ থেকে অঙ্কুরিত হয়েছিল। তাহলে বীজ থেকে অঙ্কুরিত হয়ে চারা গাছে, তারপরে একটা বড় মহিরুহে গাছে পরিণত হয়। তাহলে বৃদ্ধি না হলে তো গাছের ফুল ফল ফলন সম্ভব নয়। তাহলে বৃদ্ধির পিছনে কি দায়ী? কোষ বিভাজন দায়ী। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার আকার আয়তন কীরকম থাকে? সে যখন পরিণত মানুষে পরিণত হয়, ঠিক আছে, তখন সে কত হৃষ্টপুষ্ট, লম্বা চওড়া, তার মানে তার কোষ বিভাজন হয়েছে। এই কোষ বিভাজন আমরা বিভিন্ন জীবের ক্ষেত্রে বিভিন্ন রকম পাই। নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে আমরা পাই অ্যামাইটোসিস। কোষ বিভাজনের প্রকারভেদ লক্ষ্য করে দেখো, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা কীরকম? একটা কোষের ভিতরে ধরো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা এরকম প্লেন ডাম্বেল শেপের আকার নিয়ে, তারপরে এখানে খাঁজ সৃষ্টি হলো, খাঁজ কোষের এখানে কোষ পর্দা, এখানে খাঁজ সৃষ্টি হলো, এই খাঁজ তারপর নিউক্লিয়াসের মধ্যে ডাম্বেল শেপের তৈরি হলো, তারপরে এই খাঁজ বরাবর কোষটা সমান দুভাগে ভাগ হয়ে গিয়ে দুটো অপত্য নিউক্লিয়াস নিয়ে তৈরি হলো অপত্য কোষ। খুব সরল সাধারণভাবে কোষ বিভাজন, এটা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন নিম্ন শ্রেণীর জীবদের দেখা যায়। আমরা চলে যাব মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে দেখো, ধরো একটা দেহকোষ ক্রোমোজোম, আমাদের দেহকোষ ক্রোমোজোম মানে 2n, ডিপ্লয়েড। যে কোনো জীবদেহে দেহকোষ ক্রোমোজোম ধরো ডিপ্লয়েড। ডিপ্লয়েড বলতে আমাদের 46, আমি এখানে 4টে ক্রোমোজোম নিয়ে দেখিয়েছি আলোচনার সুবিধার জন্য। তাহলে এখানে 4টে ক্রোমোজোম নিয়ে একটা ডিপ্লয়েড কোষ 2n, তাহলে এটা হচ্ছে ধরো 2n ডিপ্লয়েড 2n। তাহলে এই ডিপ্লয়েড কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো অপত্য কোষে পরিণত হয়, যার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান। এটাও ডিপ্লয়েড 2n, এটাও ডিপ্লয়েড 2n। তার মানে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লয়েড কোষ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় দুটো অপত্য ডিপ্লয়েড কোষে পরিণত হলো, মানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হলো না। এক্ষেত্রে কোষটা প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন। আমি শুরুতেই বলেছিলাম ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। আমরা যখন মাইটোসিস কোষ বিভাজন যখন ডিটেলসে পড়াবো তখন আমরা বলবো কীভাবে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস হয়। এখন আমরা সংক্ষেপে আলোচনা করছি যে মাইটোসিস, অ্যামাইটোসিস এবং মিওসিস, তাদের মধ্যে তুলনা করছি। তাহলে এই হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া। আবার এখান থেকে আবার 2 থেকে 4টে, 4টে থেকে 8টা, 8টা থেকে 16টা, এইভাবে গাণিতিক আকারে এই মাইটোসিস কোষ বিভাজন চলতে থাকবে। জীবদেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, পরিস্ফুটন ইত্যাদি কাজে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।
আমরা চলে যাব মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন কোথায় হয়? জনন গ্রন্থিতে, জনন কোষে তৈরি হয়। তাহলে এই জনন গ্রন্থি, ধরো এখানে শুক্রাশয়, ডিম্বাশয়, আমরা স্ত্রীদের ক্ষেত্রে ফুলের পরাগধানী, পরাগরেণু তৈরিতে, ডিম্বাশয়ের ভিতরে ডিম্বক, ভ্রূণ, বীজ এইসবে তৈরিতে আমরা দেখতে পাই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় মিওসিস। তাহলে মিওসিস কোষ বিভাজন কী হয়? ধরো এটা ডিপ্লয়েড কোষ, এটা ধরো ডিপ্লয়েড কোষ, ডিপ্লয়েড 2n। মাতৃকোষ থেকে প্রথমে দুটো অপত্য কোষ তৈরি হলো, যার ক্রোমোজোম সংখ্যা আমি এখানে আলোচনার সুবিধার্থে 4টে করে দেখিয়েছি। দেখো, দুটো অপত্য কোষ তৈরি হলো যার প্রত্যেকটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক। তাহলে এই যে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমে রূপ নিল, এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাফ হয়ে গেল ক্রোমোজোম সংখ্যা। মানে কি, 2n থেকে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আমরা দেখতে পাচ্ছি অপত্য তৈরি হলো, হাফ। তাহলে প্রথম বিভাজনে পাচ্ছি কি 2n থেকে n সংখ্যক ক্রোমোজোমে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড। তারপরে এখান থেকে আবার দুটো, এখান থেকে আবার দুটো। এই কোষ বিভাজনটা পুরোপুরি মাইটোসিসের মতো, মানে এর সাপেক্ষে এটা মাতৃকোষ, এদের সাপেক্ষে এটা মাতৃকোষ। এই কোষের সাপেক্ষে দেখো এখান থেকে যে অপত্য কোষ তৈরি হলো তারা এই n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, প্রত্যেকেই n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হ্যাপ্লয়েড। তার মানে দুটো ধাপে হলো মিওসিস কোষ বিভাজন। প্রথম ধাপ, সেকেন্ড ধাপ। প্রথম মিওসিসে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেল, দ্বিতীয় মিওসিসে ক্রোমোজোম সংখ্যা সমান হলো, এর সাপেক্ষে সমান। তার মানে কি বলতে আছি, আমরা বলতে পারি প্রথম মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন বা রিডাকশান ডিভিশন, দ্বিতীয় মিওসিসকে বলা হচ্ছে ইকুয়াল ডিভিশন বা সমবিভাজন। তাহলে একটা জননমাতৃ কোষ ডিপ্লয়েড থেকে আমরা 4টে হ্যাপ্লয়েড জনন কোষ পেলাম। সেই ডিম্বাণু হতে পারে বা শুক্রাণু হতে পারে, পরাগরেণু হতে পারে বা ডিম্বাণু হতে পারে, যাই হোক জনন কোষ বা গ্যামেট ফর্মেশন পেলাম যা হ্যাপ্লয়েড। এরা হ্যাপ্লয়েড হওয়াতে যখন নিষেক হয়, এই হ্যাপ্লয়েড কোষ নিষেকের সময় শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে দুটো হ্যাপ্লয়েড কোষ, ধরো দুটো হ্যাপ্লয়েড কোষ, এখানে n সংখ্যক, এখানে n সংখ্যক, ধরো এটা শুক্রাণু, এটা ধরো ডিম্বাণু। এরা নিষেকের ফলে কি তৈরি করে? জাইগোট তৈরি করে, 2n জাইগোট, ডিপ্লয়েড। তাহলে মিওসিস কোষ বিভাজন একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য যে জনন কোষ বা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করার ফলে যখন নিষেকের ফলে যে জাইগোট তৈরি হয় সেটা ডিপ্লয়েড হবে, ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জননের মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাৎপর্য। আমরা পরবর্তী ক্ষেত্রে যখন ডিটেলসে পড়বো আরও আলোচনা করব। এই হচ্ছে কোষ বিভাজন, কোষ বিভাজনের প্রকারভেদ, সংজ্ঞা, তাৎপর্য, বিভিন্ন কোষ বিভাজন সম্বন্ধে আমরা আলোচনা করছি। আমরা কোষ বিভাজনের পরে একটু যখন আরও ডিটেলসে পড়ব, স্টেপ বাই স্টেপ চলে আসবো কোষ চক্র। একটা কোষ বিভাজন হওয়ার ঠিক প্রাক মুহূর্তে কোষটা কী অবস্থায় থাকে, কোষটা বিভাজন হয়, ধরো একটা কোষটা টোটাল বিভাজন হবে, কোষ বিভাজন যখন হবে তখন কোষটা কী অবস্থায় থাকে। আমরা এই টোটাল ব্যাপারটাকে কতগুলি ভাগে ভাগ করতে পারি। ধরো প্রথম গ্যাপ দশা, G1 দশা, তারপরে এস দশা বা সংশ্লেষ দশা, তারপরে হচ্ছে দ্বিতীয় গ্যাপ দশা বা G2 দশা। G2 দশা অতিক্রম করার পর কোষটা যাবে বিভাজন দশায়। বিভাজন দশাটা কিন্তু খুব অল্প সময়ের, বাকিটা কিন্তু ইন্টারফেজ। এই টোটাল এই দশাটাকে বলছি ইন্টারফেজ। এই ইন্টারফেজের মধ্যে কতগুলি ভাগ দেখো, প্রথম গ্যাপ দশা মানে G1 দশা, সংশ্লেষ দশা বা এস দশা, তবে G2 দশা, দ্বিতীয় গ্যাপ দশা। এই G2 দশার পর কোষটা যাবে বিভাজন দশা। বিভাজন দশা 4টে ভাগ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের হয়ে যাওয়ার পর কোষটা আবার চলে যাবে প্রথম গ্যাপ দশা G1 দশায়। এই প্রত্যেকটা অংশগুলোকে আমরা একসঙ্গে বলি কোষ চক্র। তাহলে কোষ চক্র আমরা যদি একটু সংক্ষেপে এর
সংজ্ঞা বা একটু বৈশিষ্ট্যগুলি আলোচনা করি, তাহলে কি দেখব? বলছে একটি কোষ বিভাজন, একটা কোষ বিভাজনের পর কোষের বৃদ্ধি ও পরবর্তী বিভাজনের শেষ পর্যন্ত, একটা কোষ বিভাজন শুরু হওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর পরবর্তী যখন আরেকটা কোষ বিভাজন হবে, ধরো এই কোষ থেকে এই কোষ বিভাজন হলো, আবার এই কোষ থেকে আবার আরেকটা কোষ বিভাজন হবে, একটা কোষ থেকে দুটো কোষ থেকে আবার চারটে থেকে আটটা, যখন এইভাবে চক্রাকারে কোষ বিভাজন হতে থাকবে, তাই বলছে একটি কোষ বিভাজনের পর কোষের বৃদ্ধি ও পরবর্তী বিভাজনের শেষ পর্যন্ত সংঘটিত ধারাবাহিক ঘটনাবলীর পর্যায়ক্রমিক পরিবর্তন, যে আবর্তন, তাকে বলছি আমরা কোষ চক্র। কোষ চক্রের বিভিন্ন দশাগুলির নাম আমরা এখানে দিয়েছি, এর বৈশিষ্ট্যগুলি তোমাকে পড়তে হবে। বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল প্রথম এই কোষ চক্রটি পর্যায়ক্রমিক বিভক্ত করেন। এর কতগুলি বৈশিষ্ট্য আছে, ধরো আমি একটু সংক্ষেপে আলোচনা করি। প্রথম গ্যাপ দশায় কি, এখানে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বস্তু, কোষের যাবতীয় যে কোষীয় অঙ্গাণুগুলি আছে সেইগুলো প্রভৃতি গঠিত হয়। বিভিন্ন প্রকার আরএনএ, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ এগুলি প্রচুর পরিমাণে সংশ্লেষিত হয়। ডিএনএ সংশ্লেষ ঘটে, প্রোটিন সংশ্লেষ ঘটে ইত্যাদি এখানে আমরা দেখতে পাই প্রথম গ্যাপ দশা। সংশ্লেষ দশাতে আমরা কি পাই? সংশ্লেষ দশাতে মেনলি হয় ডিএনএ থেকে ডিএনএ প্রতিলিপিকরণ, ডিএনএ থেকে ডিএনএ সংশ্লেষ। এই যে আমরা ডিএনএ পড়াচ্ছিলাম, আমি বলছিলাম যে ডিএনএ তন্ত্রীগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় যখন প্রতিলিপি গঠন হয়। এই প্রতিলিপিকরণ, ডিএনএ রেপ্লিকেশনটা হয় এই সংশ্লেষ দশায়। তাহলে সংশ্লেষ দশায় ডিএনএ থেকে ডিএনএ সংশ্লেষ হয়, নিউক্লিয়াসে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়। যে নিউক্লিয়াসে আমরা দেখতে পাই ক্যারিওকাইনেসিস হয়েছিল, ক্রোমোজোমের বিভাজন হয়েছিল, তারপরে কোষের মধ্যে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যাকে বাড়াতে হবে, না হলে একটা কোষ থেকে আর একটা কোষ, আরও দুটো কোষ থেকে আরও চারটে কোষ, এইভাবে ক্রোমোজোমের যে সংখ্যা যে বাড়ছে, এখানে ছিল 46টি কোষ, এখানে ছিল 46, কত হলো 92টি কোষ। তাহলে যদি কোষের মধ্যে নিউক্লিয়াসের যে আমরা আগের দিন আলোচনা করছিলাম যে নিউক্লিয়াসের যে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা, সেটাই পরবর্তীকালে ক্রোমোজোমের রূপ নেয়। তাহলে সেই ক্রোমোজোম যদি নিউক্লিয়াসের অংশ যদি হয়ে থাকে, তাহলে নিউক্লিয়াসের ডিএনএ, নিউক্লিয়াসের ক্রোমোজোমের পরিমাণ তাহলে দ্বিগুণ করতে হবে, ডিএনএর পরিমাণ দ্বিগুণ করতে হবে। সেই কাজটা কিন্তু এই সংশ্লেষ দশাতে হয়, যে নিউক্লিয়াসের ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়। এছাড়া ক্রোমোজোমের গঠনে আমি বলেছিলাম যে হিস্টোন, অহিস্টোন প্রোটিন, এখানে সেই হিস্টোন প্রোটিন ও অল্প পরিমাণ আরএনএ সংশ্লেষিত হয়। এছাড়া অন্যান্য কিছু রাসায়নিক কাজ হয়। তারপরে আমরা চলে যাব G2 দশায়। G2 দশাতে মেন ওই মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোজোম ইত্যাদি কোষীয় অঙ্গাণুগুলো বিভাজিত হয় এবং কিছু পরিমাণ আরএনএও সংশ্লেষ হয়। তার মানে একটা কোষ যখন বিভাজন হবে, তার আগের মুহূর্তে এগুলি সমস্ত কিছু সংশ্লেষিত, রিপেয়ারিং কোষটা বিপাকীয় কাজের মধ্যে দিয়ে লিপ্ত থাকে। তারপরে কোষটা আবার বিভাজনের যখন সমস্ত কিছু উপাদান রেডি হলো, কোষটা তখন বিভাজন শুরু করলো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কোনো জায়গায় আমরা দেখতে পাই কোনো কোষের ক্ষেত্রে এখানে সামান্য একটা ছোটো উপদশা দেখা যায়, বলে G0 দশা। যেমন ধর স্নায়ু কোষ বিভাজিত হয় না, কোষটা G0 দশাতেই লিপ্ত থাকে, সেক্ষেত্রে কোষ থেকে আর বিভাজন ক্ষমতা আসে না। তো যাই হোক, এইভাবে আমরা কোষ চক্রর বিভিন্ন ঘটনাবলীগুলো ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে এই পড়াগুলি মোটামুটি কমপ্লিট করবে। যা বলালাম, ডিএনএর গঠন আগের দিন পড়িয়েছি, ক্রোমোজোম, ঠিক আছে, সেগুলি পরবর্তী অংশ ডিএনএর গঠন পড়বে। কোষ বিভাজনের বিভিন্ন ধাপগুলি বর্ণনা, পৃথক প্রকারভেদগুলি পড়বে। কোষচক্রের ঘটনাবলী, কোষচক্র কাকে বলে, কোষচক্রের তাৎপর্য, এর বৈশিষ্ট্যগুলি পড়বে। পড়ার পর আমি কিছু কোশ্চেন দিয়ে দেবো, সেই কোশ্চেনের উত্তরগুলি করার চেষ্টা করবে। না পারলে আমাকে ফোন করবে, মেসেজ করবে। ঠিক আছে।